শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মাহরিন চৌধুরী বরাবরই ছিলেন সাহসী, নির্ভীক ও দায়িত্বশীল। মাহরিন চৌধুরী বীরত্বের প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। 2 দশকের মধ্যে সর্বনিম্ন এডিপির বাস্তবায়ন চলতি বছর। যুক্তরাষ্ট্রে ইতিহাসের বৃহত্তম $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান। বঙ্গতাজের 100তম জন্মবার্ষিকী আজ। জনতা ব্যাংকের সর্বোচ্চ মুনাফা আমার সময়, আদালতে আবুল বারাকাত। মাইলস্টোন ক্যাম্পাসে ভয়াবহ বিশৃঙ্খলা, দুর্ঘটনার শঙ্কা। 1 বছরের মধ্যেই দেখা যাচ্ছে পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ, রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা। আইএসপিআরের হিসাবে মাইলস্টোনে মৃত 31, সরকার বলছে 29। নেতাকর্মীদের শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মার্কিন রণতরীর গতিপথ বদল করল ইরান। কিংবদন্তি তুল্য MiG-21কে অবসরে পাঠাচ্ছে ভারত। 4 বছর পর র্যাঙ্কিংয়ের সেরা 10-এ মোস্তাফিজ। এবার বিস্তারিত। উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় আলোচনায় মাইলস্টোন স্কুলটির শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি একাই প্রাণ বাঁচিয়েছেন 20 জন কোমলমতি শিশুর। অবুঝ এসব শিশুদের প্রাণ বাঁচাতে গিয়েই বিসর্জন দিয়েছেন নিজের জীবন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুর্ঘটনার পর নিরাপদে সরে এলেন না স্বামী মনসুর হেলালের এমন প্রশ্নে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকা বলছিলেন, ওরাও তো আমার সন্তানের মতো, ওদের ফেলে কিভাবে আসি। তারে বললাম, তুমি তোমার বাচ্চাদের টিপ করে বললা, ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল, আমি কি করব। তার সাবেক ও বর্তমান সহকর্মীরা বলছেন, বরাবরই মাহরিন চৌধুরী ছিলেন নিজের দায়িত্বের প্রতি অবিচল। এই ব্যাপারে কথা হয় তার সাবেক সহকর্মী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক জিনা তারার সঙ্গে। তিনি বলেন, আমি বলতে পারি যে মাইলস্টোনের যে সমন্বয়ক থাকেন তারা অত্যন্ত বিচক্ষণ হয়ে থাকেন এবং মাহরিন ম্যাডাম এর ব্যতিক্রম ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শৃঙ্খলা আনয়নে 17 বছর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহরিন চৌধুরী, এমনটাই জানাচ্ছেন জিনা তারা। তিনি দীর্ঘ 17 বছর মাইলস্টোনের সাথে যুক্ত ছিলেন এবং এর মাইলস্টোনের যে শৃঙ্খলার বিষয়গুলো আছে সেগুলো বোধহয় এই 17 বছরে তার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল এবং তারই প্রতিরূপ আসলে আমরা তার জীবনের শেষ মুহূর্তেও দেখতে পাই। মাহরিন চৌধুরীর মতো সাহসী ব্যক্তিদের সঙ্গে কাজ করতে পেরে গর্ববোধ করছেন বলে জানাচ্ছেন সহকর্মীরা। জিনা তারা আরও বলেন, ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সংবাদে আমার হৃদয় ভেঙে গেছে। এতে বহু শিশু প্রাণ হারিয়েছে এবং শতাধিক আহত হয়েছে। তিনি শিক্ষিকা মাহরিন চৌধুরীর বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে লেখেন, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যে ফিরে গিয়ে তিনি যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছেন তা চিরস্মরণীয়। আনোয়ার ইব্রাহিম আরও জানান, তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে মালয়েশিয়ার পক্ষ থেকে একাত্মতা জানাবেন এবং এ শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। 2024-25 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 67.85%, যা 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এই অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল 2,26,000 কোটি টাকা, ব্যয় হয়েছে 1,52,000 কোটি। রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, কারফিউ ও প্রশাসনিক দুর্বলতা এ অবনতির কারণ। সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ 15%।
অন্য দুর্বল সংস্থাগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ, ইসি, পিএসসি ও ভূমি মন্ত্রণালয়। সর্বোচ্চ বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ ৯৮%। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে একটি বড় আকারের বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় জাপানি পণ্যের উপর ১৫% হারে শুল্ক বলবৎ থাকবে এবং যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন বা $৫৫,০০০ কোটি বিনিয়োগ করবে জাপান। হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ট্রাম্প এই বাণিজ্য চুক্তির কথা বলেন। বিসিবির পক্ষ থেকে বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত জানতে ওয়াশিংটনে জাপান দূতাবাস এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে এখনও কিছু জানানো হয়নি। আজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ১০০তম জন্মবার্ষিকী। তিনি বাংলাদেশকে স্বাধীন করার আন্দোলনে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান সহযোগী। ১৯৭১ সালে তার অসামান্য নেতৃত্বেই বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। জন্মশত বার্ষিকীর এই ক্ষণে ক্ষণজন্মা এই বীর বাঙালিকে বাঙালিয়ানার পক্ষ থেকে জানাই প্রণতি। তাজউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে একটি বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদের একদম শেষ অংশে। জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাতকে ২ দিনের রিমান্ডে নিয়েছে আদালত। দুদকের অভিযোগ, মাত্র ৩ কোটি টাকার সম্পদের বিপরীতে অ্যানন্টেক্স গ্রুপকে ২৯৭ কোটি টাকা ঋণ অনুমোদনে তিনি ভূমিকা রেখেছেন। শুনানিতে বারকাত বলেন, আমার সময়ে জনতা ব্যাংকের সর্বোচ্চ মুনাফা হয়েছে, আমি কোনো জালিয়াতিতে জড়িত নই। আদালত বলেন, এ ধরনের জালিয়াতিতে চেয়ারম্যানের দায়িত্ব এড়ানো যায় না। মামলায় আরও অভিযুক্ত ২৩ জনের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের স্থানে নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। পরিদর্শন করতে আসা উৎসুক মানুষের সমাগমের চাপে স্থানটিতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বুধবার বিকেলে সরেজমিনে এমন পরিস্থিতি দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় তেমন না থাকলেও বিকেল ৫টার পরে মানুষের ঢল নামতে শুরু করলে এর বিস্তৃতি ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কে। ফলে সাংবাদিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলতে পারেনি। অপরদিকে অসংলগ্ন তথ্য প্রকাশের ফলে নানা ধরনের বিভ্রান্তি বাড়ছে। অবস্থানরতদের মধ্যে কেউ কেউ বলছেন, প্রশাসন বা সরকারের উচ্চপদস্থ কেউ থাকলে এমন বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত না। বিষয়টি নিয়ে সরকারের নজর দেওয়া উচিত। ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার, তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। আজ বুধবার বিকেলে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অধ্যাপক ইউনূস একথা বলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলোচনার বিষয়বস্তু সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরে প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বলে, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। বৈঠকে অংশগ্রহণকারী সব দল ফ্যাসিবাদীর বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানিয়েছে বলে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবারই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছিল, মাইলস্টোন স্কুলে বিমান ভেঙে পড়ার ঘটনায় ৩১ জন মারা গেছে। এরপর গত ২৪ ঘণ্টায় বার্ন ইউনিট সহ বিভিন্ন হাসপাতালে আরও কয়েকজন মারা গেছেন। তবে বুধবার সরকার ভিন্ন কথা জানিয়েছে। সরকারি হিসেবে মঙ্গলবার পর্যন্ত মারা গেছে ২৯ জন। দুপুর ১২টা পর্যন্ত এক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তারা আইএসপিআর-এর সঙ্গে সমন্বয় করেই এই সংখ্যা জানিয়েছেন।
বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জাতির শোকের মুহূর্তে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিভেদমূলক সংঘাত বা উচ্ছৃঙ্খলতা এড়িয়ে সহনশীলতা ও আত্মসংযমের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কিছু সদস্যের উস্কানিমূলক তৎপরতা উদ্বেগজনক, যা এই শোকের সময় সম্পূর্ণ অনুচিত। পারস্য উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস ফিট জেরাল্ডকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী, এমন দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সকাল 10টার দিকে মার্কিন রণতরীটি ইরানের নজরদারির আওতাধীন জলসীমায় প্রবেশের চেষ্টা করে। ইরানি সামরিক উড়োজাহাজ থেকে সতর্কবার্তা দেওয়া হলে রণতরীটি পাল্টা হুমকি দেয়। এরপরও ইরানি পাইলট দৃঢ় অবস্থানে থেকে মিশন চালিয়ে যান এবং মার্কিন জাহাজটিকে পুনরায় সতর্ক করেন। এক পর্যায়ে ইরানের সামরিক বাহিনীর নির্দেশে জাহাজটি দক্ষিণ দিকে পথ পরিবর্তন করে। 1971 সালের মুক্তিযুদ্ধে আকাশে বীরত্বের ভূমিকা রাখা MiG-21কে 6 দশকের বেশি সময় ধরে ব্যবহারের পর অবসরে পাঠাচ্ছে ভারতের বিমান বাহিনী। এই বছরের সেপ্টেম্বরে আকাশে শেষবারের মতো উড়বে ভারতের এই কিংবদন্তিতুল্য উড়োজাহাজ। এই উড়োজাহাজের পুরো স্কোয়াড্রনকেই রিপ্লেস করা হচ্ছে তেজাস মার্ক 1A দিয়ে, যা ভারতের তৈরি। MiG-21 চাইনিজ কপি F-7-এর একটি উড়োজাহাজ ঢাকায় ভেঙে পড়ার একদিন পরেই এই সিদ্ধান্ত জানিয়ে দিল দিল্লি। তবে ঢাকার ঘটনায় এই সিদ্ধান্তের প্রভাবকের ভূমিকা রেখেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি ভারতের গণমাধ্যমগুলো। কয়েক দশক ধরেই এই 6 দশকের বেশি পুরনো বিমানগুলো দুর্ঘটনাপ্রবণ। এগুলো এত বেশি পাইলটের প্রাণ নিয়েছে যে একে ব্যঙ্গার্থে অনেকে ফ্লাইং কফিন বলেও ডাকেন। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে দারুণ বোলিংয়ে টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। 17 ধাপ অতিক্রম করে মোস্তাফিজ এখন যৌথভাবে নবম। র্যাঙ্কিং ভাগ করছেন ভারতের পেসার অর্শদীপ সিংয়ের সাথে। দুজনের রেটিং পয়েন্ট সমান 653। 2021 সালের অক্টোবরের পর টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ ফিরলেন মোস্তাফিজ। আজ আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে টি-20তে বোলারদের শীর্ষ 8-এ কোনো পরিবর্তন নেই। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হল। ধন্যবাদ। 1971 সাল, নদিয়া কুষ্টিয়া সীমান্ত। বিগত কদিনে সীমান্তের পূর্বাংশ ইতিহাসের ঘৃণ্যতম ও ন্যক্কারজনক এক গণহত্যার সাক্ষী হয়েছে। বসন্তের শেষ ভাগের সেই সন্ধ্যায় সীমান্তের এপারে দাঁড়িয়ে আছেন দুজন মানুষ। একজন একটু বেঁটেখাটো, আচরণে বোঝা যায় তিনি এই দুজনের দলনেতা। ওপারে দাঁড়িয়ে আছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর একজন কর্মকর্তা গোলক মজুমদার। তিনি এই দুই ব্যক্তিকে ভারতে প্রবেশের অনুরোধ করছেন। সীমান্তে আগত দুজনের শরীরে পথশ্রমের ভয়াবহ ক্লান্তি, চোখে তাড়া করে আসা মৃত্যুর বিভীষিকা, পরনের লুঙ্গি ছেঁড়া, কর্দমাক্ত খালি পা, জায়গায় জায়গায় রক্তাক্ত। খাটো মতো মানুষটা তার সঙ্গীকে কানে কানে কি যেন বললেন। তার সঙ্গী সাধারণ কেউ নন, একজন তরুণ ব্যারিস্টার এবং পাকিস্তানের সদ্য নির্বাচিত আইন প্রণেতা। ব্যারিস্টার সাহেব গোলক মজুমদারকে জানালেন তারা বাংলাদেশ নামে এক দেশের নির্বাচিত প্রতিনিধি। তারা বিনা আনুষ্ঠানিকতায় ভারতে প্রবেশ করতেই পারেন না। ধরে আনা হলো এক ব্যান্ড পার্টিকে। বাংলাদেশের প্রথম পররাষ্ট্র কার্যক্রম শুরু হলো শাল বৃক্ষের মতো সিনা টান করে। ভারতের মাটিতে পা দিলেন বাংলাদেশের প্রথম প্রতিনিধি, বাংলার মাটির তাজ মাথায় নিয়ে জন্মানো তাজউদ্দিন আহমেদ, যিনি পেটে ক্ষুধা নিয়ে ছেঁড়া লুঙ্গি পরেও ব্যারিস্টার আমিরুল ইসলামকে দিয়ে বলাতে পারেন আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি।
আনুষ্ঠানিকতা ছাড়া বিদেশের মাটিতে পা দেব না। আমরা এই ঘটনার উল্লেখ পাই ব্যারিস্টার আমিরুল ইসলামের মুক্তিযুদ্ধের স্মৃতি বইয়ে। তেমনি তাজউদ্দিনের দিল্লি যাওয়ার গল্প শোনাচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবান আত্মজীবনী আনট্রাঙ্কুইল রিকালেকশনস দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট গ্রন্থে। অধ্যাপক সোবানের বর্ণনায় তিনি তাজউদ্দিন যখন দিল্লিতে আসেন, ভারতীয় নেতৃবৃন্দ সেই সময় বঙ্গবন্ধুর বাইরে বাংলাদেশের আর কোনো নেতাকে চেনা দূরে থাক নামই শোনেননি। শুধু মুজিবই তখন আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছেন। তাজউদ্দিন দিল্লিতে পৌঁছানোর পরও তার সম্পর্কে ভারতীয় কর্মকর্তারা নানাভাবে খোঁজ খবর করছিল। তারা তাজউদ্দিন সম্পর্কে বোঝার চেষ্টা করছিল। ইন্দিরা গান্ধীর মুখ্য সচিব P.N. হাকসার রেহমান সোবানের কাছে তাজউদ্দিন সম্পর্কে জানতে চেয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবার জন্য আর কে থাকতে পারে, এটি ছিল হাকসারের জানার বিষয়। তাজউদ্দিন সে সময় দিল্লিতে এসেছেন এটা না জেনেই আমি বলেছিলাম এই ভূমিকা সম্ভবত তাজউদ্দিন আহমেদ পালন করতে পারে, লিখেছেন রেহমান সোবান। সেজন্য রেহমান সোবান, আমিরুল ইসলাম এবং অন্যান্যরা তাজউদ্দিন আহমেদকে পরামর্শ দেন যে শেখ মুজিবের অবর্তমানে তাকেই নেতৃত্বের ভার নিতে হবে। তাজউদ্দিন নেতৃত্ব দিলেন, সাধারণ কোনো নেতৃত্ব নয়। 9 মাস বাংলাদেশকে লড়াই করালেন, নিজে লড়লেন। তার পরিবার তখন কলকাতায়। তবে তারা কোথায় কিভাবে বাস করছেন তা জানতে চান না তাজউদ্দিন, যিনি শপথ করেছেন দেশকে স্বাধীন না করে আর তার ঘরে ফেরা হবে না। এম.আর. আখতার মুকুল তার আমি বিজয় দেখেছি বইয়ে জানাচ্ছেন 8 নম্বর থিয়েটার রোডের সেই বিখ্যাত বাড়িতে তাজউদ্দিনের একটি চৌকি পেতে দিন যাপনের গল্প। তাজউদ্দিন দেশে ফিরেছিলেন, তবে মুক্ত যশোরের মাটিতে। তার ঘরে ফেরা মুক্ত স্বদেশেই। তাজউদ্দিন আহমেদ জন্ম শতবর্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব শিরোধার্য করে যিনি বাংলাদেশকে জন্ম দিয়েছিলেন, তার জন্ম গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে 1925 সালে। প্রাথমিক শিক্ষা হিসেবে মৌলভী বাবা তাকে হাফেজ বানান। মুক্তিযুদ্ধকালে মদ্যপ নারীলোভী ইয়াইয়া যখন বাঙালিরা সব হিন্দু এই প্রোপাগান্ডা চালাতে ব্যস্ত, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হাফেজ তাজউদ্দিন তখন ন্যায়ের লড়াই লড়ছেন, বুক চিতিয়ে ধর্মীয় রাজনীতিকে অস্বীকার করছেন, রাষ্ট্রের সাথে ধর্মকে না মিলিয়ে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনায় উদ্দীপ্ত বাংলার মানুষকে নেতৃত্ব দিচ্ছেন অসুর দলনে। মুক্তিযুদ্ধ শেষ, আমরা আরেক তাজউদ্দিনকে পাই, যিনি প্রধানমন্ত্রীত্বের লোভ করেন না। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরলে হাসতে হাসতে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন, কারণ তার কাছে গণতন্ত্রের চেয়ে দামি কিছু তো আর ছিল না। চেয়ে যেমন ফিদেল কাস্ট্রোর অর্থমন্ত্রী হয়েছিলেন, শেখ মুজিবের অর্থমন্ত্রী হলেন তাজউদ্দিন। মুজিব হত্যার পরে ঘাতকেরা তাজউদ্দিনকে বেশি দিন বাঁচিয়ে রাখার সাহস করেনি। তাজউদ্দিন সেদিন নাজিমুদ্দিন রোডের এক কারা প্রকোষ্ঠে গুলি খেয়ে মারা গেলেন, কিন্তু তার আদর্শ, সাহস, সততা, দায়িত্ববোধ, দেশ, নেতা, জনগণের প্রতি আনুগত্য বেঁচে রইল ধ্রুবতারা হয়ে। তাজউদ্দিন বেঁচে থাকবেন সকলের হৃদয়ে, ততদিন জ্বলজ্বল করে জ্বলবেন বাংলার আকাশে, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলার মানুষ থাকবে।